আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বাম দিক থেকে একবার দেখে আবার ডান দিক থেকে একবার দেখলাম। প্রথম দিন কলেজে যাব বলে কথা। মা, ও মা, ভাইয়া কই? কলেজে যাব বলে সে কত সকালে উঠে রেডি হয়ে বসে আছি, আর ভাইয়া? গাল ফুলিয়ে বিছানায় বসে রইলাম। আমি শিওর আজকেও লেট হবে। আমি যেদিন ফার্স্ট স্কুলে গিয়েছিলাম সেদিনও দেরি হয়েছিল। দেরি হয়েছিল কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি। তারপর যখন এসএসসি পরীক্ষা দিব সেদিনও আমার দেরি হয়েছিল। আরও অনেক কাহিনী আছে। আজকেও লেট হবে, ভালো লাগে না। সব সময় লেট হয় আমার। যাই হোক, দেরি যখন হচ্ছে তখন আর একটু নিজেকে আয়নায় দেখে নিই। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখতে লাগলাম। কি রে, তোর আয়না দেখা শেষ হয়নি এখনো? দিনে অন্তত 100 বার আয়না না দেখলে তোর হয় না? আম্মুর দিকে তাকিয়ে একটা বিশ্বজয়ের হাসি দিলাম। আরে না, মাত্র 4বার দেখেছি রেডি হওয়ার পর। আচ্ছা আম্মু, ভাইয়া কই? রেডি হচ্ছে। দেয়ালে টানানো ঘড়িটা দেখলাম। উফ, আজও দেরি হবে। ফার্স্ট ক্লাস নিশ্চয়ই শুরু হয়ে যাবে, অথবা শেষ হয়ে যাবে। অবশ্য এটা নতুন কোনো বিষয় না। আমার প্রায় অধিকাংশ সময় দেরি হয়, কিন্তু তারপরও আজ আমি কলেজে ঠিক সময়ই যাব। আম্মু, ভাইয়ের জন্য আজকে দেরি হবে। এখন চল, খেয়ে নিবি, না হলে এটার জন্য আরও দেরি হবে। দুপা বাড়াতেই ভাইয়া এসে হাজির। কিরে, তুই এখনো খাস নাই? যাবি কখন? দেরি হয়ে গেছে অলরেডি। ভাইয়ার কথা শুনে খাওয়ার আর ইচ্ছে পালিয়ে গেছে। ব্যাগে মোবাইলটা ঢুকিয়ে দৌড় দিব, ঠিক তখনই আম্মু এসে আমার সামনে দাঁড়ালো, হাতে একটা টিফিন বক্স। এটা নিয়ে যা, খেয়ে নিস কিন্তু। ব্যাগে বক্সটা ঢুকাতে ঢুকাতে বলল, আম্মু এটা দরকার নাই, আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নিব। আম্মু আমাকে এমনভাবে দেখলো যে আমি আর কিছুই বলতে পারলাম না। মাথাটা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলাম। ভাইয়া বাইকে করে আমাকে পৌঁছে দিল কলেজে। উফ, প্রথম দিন কলেজে খুব খুশিও লাগছে, আবার একটু ভয়ও লাগছে। গেটের সামনে তনু আর মিলিও দাঁড়িয়ে আছে, তার মানে আজকে আমার দেরি হয় নাই। খুশিতে একটা দৌড় দিব, ঠিক তখনই ভাইয়া ডাকলো। যদি কোনো সমস্যা হয় তবে আমাকে ফোন দিস, কেমন? আমি মাথাটা নাড়িয়ে হ্যাঁ বললাম। তনু আর মিলি আমার দিকে এগিয়ে এলো। আজও দেরি, তাড়াতাড়ি চল, ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। আমি ওদের দিকে অসহায় চোখে তাকালাম। ওরা দুজনেই হেসে দিল। হাসতে হাসতে মনে হয় মরেই যাবে। তার মানে আমার সাথে মজা করতেছে, ইচ্ছে করতেছে ওদের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলি। আজকে পুরো 15 মিনিট আগে তুই এসেছিস। মনে মনে খুব খুশি হলাম, কিন্তু আমার সাথে মজা করার ফল তোদের তো ভুগতেই হবে। হঠাৎ মনে পড়লো সেলফি তুলতে হবে তো, কলেজের প্রথম দিন বলে কথা। ব্যাগ থেকে মোবাইলটা বের করে কয়েকটা সেলফি তুললাম। তারপর কলেজে প্রথম পা রাখলাম। আমরা তিনজন ক্লাসরুমের দিকেই যাচ্ছি। হঠাৎ শুনি পেছন থেকে কেউ ডাকছে, এই ব্যাগ, এই ব্যাগ। আমরা আমাদের মতোই যাচ্ছি, পেছনে ঘুরিনি। এই, মনে হয় আমাদেরকেই ডাকছে। আরে না, আমাদের কে ডাকছে? ব্যাগ কে ডাকছে দেখিস না, ব্যাগ ব্যাগ করছে। আমি আর তনু হেসে দিলাম। ব্যাগ তো আমাদের কাছেও আছে। তা অবশ্য মিলি ঠিক বলেছে। পেছনে ঘুরলাম, তিনজনেই। দুটো ছেলে আমাদের কাছে আসলো। তোমরা কি কানে কম শোনো নাকি? সে কখন থেকে ডাকছি, শুনতে পাওনি? আমাদের ডাকছিলেন? একটু বিস্ময়ের ভাব ধরে জিজ্ঞেস করলাম। আপনি ব্যাগ ব্যাগ করে ডাকছিলেন, আমাদের কারোর নাম তো ব্যাগ নয়, তাই আমরা চলে যাচ্ছিলাম। ও সরি, তোমাদের নাম জানি না তো, তাই তো। তোমাদের নাম কি? উফ, গায়ে পইরা কথা কই বাড়াইছে, মতলব ভালো না। আমি মিলি, ও তনু, আর ও ঐথি। ও, আমি রিশাদ। ওকে রিশাদ ভাইয়া, আমরা এখন যাই। ভাইয়া ডাকছি বলে মনে হয় বেচারা কষ্ট পাইছে। ইন্টেলিজেন্ট গার্ল, বুঝতে পেরেছো। আমি সিনিয়র, কিন্তু ভাইয়া ডাকার দরকার নাই, নাম ধরে ডাকলে হবে। আসলে ফার্স্ট ইয়ারের অনেক ছেলে মেয়ে ভাবে আমি ওদের সাথে পড়ি। ভাব, চেহারা দেখা যে কেউ কইব এই পোলার আরও 2 বছর আগে কলেজের গণ্ডি পার হওয়ার কথা ছিল, আর এখন কিনা বলে। ওই দেখ, স্যার যাইতেছে, তাড়াতাড়ি চল। তনু আর মিলি দৌড় দিল, আমিও দৌড় দিতাম। ওই রিশাদের বাচ্চা ডাক দিল বলে দৌড় দিতে পারলাম না। আচ্ছা, তোমার? কথাটা শেষ করতে পারলো না রিশাদ ভাই। কি রে, আবার কোন মেয়ের পিছনে পড়লি? পেছন থেকে কে যেন বলল, রিশাদ
পিছনে ঘুরে তাকাতেই আমি একটা দৌড় দিলাম, এক দৌড়ে ক্লাসে। উফ, বাঁচা গেছে। কি রে, কি বলে ওই রিসাত ভাই? বলল তোরে নাকি পছন্দ হইছে, প্রথম দেখায় ভালোবেসে ফেলছে। মিলির মুখটা দেখার মতো হয়েছে। আমি আর তনু হেসে দিলাম। তনুর হাসি তো থামছেই না। হাসো হাসো তনু, ক্লাসটা শেষ হোক, তারপর তুমিও কাঁদবা। আমারই টেনশন দিয়া তুমি মজা নাও। ক্লাস শেষ। এই ক্লাস আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্যার এই যে বলা শুরু করছিল, আমি তো ভাবছিলাম এই জীবন আর কোনো দিনও থামবে না। যাই হোক, অবশেষে শেষ হয়েছে। তিনজন চুপচাপ হাঁটছি। আমি আবার বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না, তাই আমি প্রথম বলতে শুরু করলাম, ওই আম্মু খাবার দিয়ে দিছে সাথে, তোরা খাবি? আন্টি খাবার দিছে, আর তুই কিনা মাত্র বলছিস? বের কর, তাজ বের কর। আমি বক্সটা বের করতেই আমার হাত থেকে কেউ নিয়ে নিল। আমি তনুর দিকে তাকালাম, না তনু তো নেয় নাই, মিলির হাতেও নেই। আমাদের সামনে কয়েকজন ছেলে বসে আছে। মিলি তাদের দিকে আঙ্গুল দেখালো, এরা নিছে। উফ, শয়তান সব কয়টা। আমাদের খাবার ওরা নিয়ে খাচ্ছে। সব কয়টার যাতে টয়লেটের সাথে প্রেম হয়। আল্লাহ, তুমি এই অধমের কথাটা রাইখো। ওই শয়তানগুলো আমাদেরকে ডাকছে। ওদের কাছে গেলাম। 4টা ছেলে বসে আছে, সবগুলো আমাদের খাবার খাচ্ছে। আহা, কি দৃশ্য, সহ্য করা যায় না। সিনিয়রদের সম্মান দিতে হয় জানো না? সালাম দিতে হয়। সালাম দিলে না তো? শয়তানগুলোর মধ্যে একটা বলে উঠল। মিলে তাড়াতাড়ি সালাম দিয়ে দিল। একজন তো খাবার মুখে দিতে বিষম খেলো। আহাল্লাহ, তুমি বিচার করছো, আমি খুব খুশি হইছি। একজন আমাদের দিকে তাকিয়ে বলল, আরে পানির বোতল দাও। পানির বোতল কেন? দেখছো না মেঘ বিষম খেলো, তাড়াতাড়ি দাও। দিমু না, মরু। মিলি ওর ব্যাগ থেকে বের করতে চাইছিল, আমি ওর ইশারা দিয়ে না করি, কিন্তু আমাদের কারোর কাছে তো পানির বোতল নেই। মেঘ আমার ব্যাগটা টান দিয়ে নিল, তারপর ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নিল। আল্লাহ গো, বাঁচাও আমারে। এখন লাউ ঠেলা, ভালোই ভালোই বলছিল, দিয়া দিলে তো আর কোনো প্রবলেম হতো না। এখন বিড়বিড় করে আমার কাছে এসে বলল, তোমার কাছে পানির বোতল নেই? ভ্রু নাচিয়ে বলল মেঘ। আমি তো ভুলেই গেছিলাম যে আমার ব্যাগে পানির বোতল আছে। ও, তোমার নাম কি? অথই। শুধু অথই? আগে পিছিয়ে কিছু নেই? মুজাইনা হক অথই। অনেকটা বিরক্তি নিয়েই বললাম। মুজাইনা শব্দের অর্থ কি? পুঞ্জ পুঞ্জ মেঘমালা মনে হয়। মনে হয় মানে? নিজের নামের অর্থ জানো না? ছি, ঠিক আছে যাও। আমি খুব অপমানিত হলাম। আমার রান্না খাবার খেয়ে আমাকে অপমান। আমি ব্যাগটা নিয়ে চলে আসছিলাম। ওই, তোমার টিফিন বক্স আর বোতল নিয়ে যাও। নিব না, তুই বক্স আর বোতলও খেয়ে নে। তনু বক্স আর বোতল নিয়ে আসে। ইস, যা ক্ষুধা লাগছে, কিছু না খেলে আমি শেষ। কিন্তু কি খাবো? ওই রাক্ষস তো সব খেয়ে ফেলছে, পানিই খাই। তনুর হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। কি করলি? এইটা দিয়ে না ওই ছেলেটা পানি খাইছে? ইয়া, থু থু, হারামি, আগে বলবি না? বলার চান্স দিলে তো বলবো। তাও ঠিক। আচ্ছা, এখন আর কি করার, খাইছি তো খাইছি। তিনজনেই রাস্তা দিয়ে হাঁটছি। চোখটা হাওয়াই মিঠাইয়ের মধ্যে আটকে গেল। হাওয়াই মিঠাই তিনজনেই একসাথে বললাম। গিয়ে 3টা হাওয়াই মিঠাই কিনলাম। আমি খাওয়া শুরু করলাম। একটা হাওয়াই মিঠাই যে কি মন ভরে। বাসায় আসলাম। ইস, আমি শেষ। খুব ক্লান্ত লাগছে। ক্ষুধা তো বলার বাহিরে, কি যে ক্ষুধা লাগছে। কোনো মতে ফ্রেশ হয়ে সোফায় খাবারের প্লেট নিয়ে বসে পড়লাম। ওই চা টেবিলে বসে খা। আমি এখন পারবো না। তা কেন পারবি? আচ্ছা শোন, কলেজে গিয়ে ভদ্রভাবে থাকিস, ছেলেদের সাথে একদম কথা বলবি না, উল্টাপাল্টা কিছু করিস না। জানিস তো তোর আব্বু এসব পছন্দ করে না। উফ, শুরু হয়ে গেছে ভাঙা রেকর্ড। বাজতেই থাকবে বাজতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার খাওয়া শেষ হবে। তাই আমি তাড়াতাড়ি ভাত গিলতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে গিয়ে দরজা লাগিয়ে মোবাইলটা হাতে নিলাম। দেখি আফনাত অনেকগুলো মেসেজ দিছে। ওর মেসেজের রিপ্লাই দিয়ে গান শুনতে লাগলাম। আহা, শান্তি। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো তখন দেখি আব্বু বসে আছে। উঠে বসে পড়লাম। আব্বু আমাকে মোবাইলটা দেখালো। ঘুমানোর সময় এটা সাথে রাখতে হয়?
কি বলবো কিছুই বুঝতে পারছি না, তার সে ভালো চুপ করে থাকি। এখন পড়তে বসো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আব্বু চলে গেলে আমি আবার শুয়ে পড়লাম। পৃথিবীতে এই একটা মানুষকে আমি খুব ভয় পাই। একটু পর উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে কি আর ভালো লাগে? কিছুক্ষণ বই নিয়ে বসে থেকে আর তারপর উঠে পড়লাম। মোবাইলটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। পরদিন সকাল সকাল রেডি হয়ে বসে আছি। তনু কল দিয়েছিল, ও আসবে তারপর যাব। দুজনে কলেজে গেলাম। গেটটা পার হবার আগেই কেউ ডাকলো, মেঘমালা। তনু আমাকে একবার দেখে পেছনে ঘুরলো, আমিও ঘুরলাম। উফ, কালকের সেই শয়তানগুলো। হাতে ইশারা দিয়ে আমাদের কাছে যেতে বলল। ওই তনু, আজকে কেন ডাকছে? আমি কিভাবে বলবো, চল গিয়ে দেখি। ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। আজকে খাবার আনুনি? কেন? তোদেরকে খাওয়ানোর জন্য? এই জন্যই তো আনিনি। না, সবার ভিড়ে আমার চোখটা মেঘের দিকেই গেল। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম, কিন্তু শয়তানের হাড্ডি। দুই চোখেও দেখতে পারি না। তো মেঘমালা? অথই। না, মেঘমালা। না, আমি অথই। সবাই আমাকে এই নামেই ডাকে। কিন্তু আমি মেঘমালা ডাকবো? আচ্ছা, ডাকতে থাক, আমার কি। তোমার আরেকটা বান্ধবী কই? অসুস্থ? আমি তনুর দিকে তাকালাম। বেচারির মিথ্যা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি আর তনু আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। ওই মেঘমালা, তোমাকে যেতে বলছি নাকি? উফ, ইচ্ছে করতেছে ওরে গুলি করে মেরে ফেলতে। আবার এসে ওর সামনে দাঁড়ালাম। কি হয়েছে? কালকে কিন্তু খাবার নিয়ে আসবা। কেন? বাসা থেকে আপনারা খেয়ে আসেন না? আসি তো। তোমায় আনতে বললাম, নিয়ে আসবা। আমি আনবো না। আমি তনুরে টানতে টানতে নিয়ে এলাম। আরেকবার যদি, ও মা গো, আমাকে কে যেন ক্লাসরুমে নিয়ে আসছে। ওই দিক দিয়ে তনু ডাকছে আমাকে। আরে কি হচ্ছে? ছাড়ুন তো। ওই মেয়ে, এত কথা বলো কেন? আমি মেঘের দিকে তাকিয়ে আছি। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমার তো হার্টবিট বেড়ে যাচ্ছে। ছাড়ুন তো। মেঘ তো কিছুই বলছে না, শুধু আমার সাথে মিশে আছে। আল্লাহ গো, রক্ষা করো। আমি মেঘের পায়ে জোরে একটা লাথি দিতেই মেঘ সরে গেল। পাগল নাকি? কি করলে? যা করেছি ঠিকই করেছি। তারপর দৌড়ে ক্লাসরুমে চলে গেলাম। তনু একা একা বসে আছে। আমাকে দেখে একটু অবাক হলো। কি রে, তুই কই ছিলি? ভয় পেয়ে গেছি তো। আমি তো আর বলতে পারবো না যা কাহিনী হয়েছে। তার থেকে ভালো মিথ্যা কথাই বলি। না মানে, ওই তোরে ভয় দেখাবার জন্য লুকিয়েছিলাম। তনু ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘোরালো। রাগ করছে, আমার সাথে কথা বলবে না। কিন্তু আমি জানি ওরে কিভাবে কথা বলাতে হয়। জানিস, ভাইয়া নাকি একজনকে খুব পছন্দ করে। এখন কি? এই তো লাইনে আসছো। আচ্ছা, এখন তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবা না? মানে কি? ও আবার কারে পছন্দ করে? এটা হতেই পারে না। কেন? ভাইয়ার কাউকে ভালো লাগতে পারে না? ছি, বোনেও না। তোর ভাইয়ের 12টা আমি বাজাইতেছি, দাঁড়া। এক ঢিলে দুই পাখি মারলাম। এখন তনু ভাইয়ার সাথে ঝগড়া করবে, কি মজা। মানে কি 12টা বাজাবি মানে? এটা কিন্তু ঠিক না। আমার ভাই অনেক ভালো। কেমন ভালো তা বোঝাই যাচ্ছে। বাসায় আসার পর দেখি ভাইয়া বাসায়। আমাকে জানি কেমন করে দেখছে। মায়ের মনে হয় দু একটা খেতেই হবে। একটু আমার রুমে আয় তো। আমি পাগল নাকি যে তোর রুমে যাব? আমি বাবা নিজের রুমেই বসে থাকি, নিরাপদ থাকবো। আমি আস্তে আস্তে নিজের রুমের দিকে পা বাড়ালাম। আমি আমার রুমের কথা বলছি, আর তুই কই যাচ্ছিস? আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। ওই ওই, তুই তনুরে কি বলছস? আমি একটু অবাক হওয়ার ভান ধরলাম। আমি আবার তনুকে কি বললাম? তুই ভালো জানিস সেটা। আমি তো প্রতিদিন তনুরে কত কিছুই বলি। ভাইয়া এবার মনে হয় একটু রেগেই গেল। আর একটু রাগানো যাক। আমার ব্যাপারে কি বলছিস? ও, মনে পড়ছে। বলছিলাম তুই একটা মেয়েকে পছন্দ করিস। ভাইয়ার রাগে যেভাবে আমার দিকে আসছিল, নির্ঘাত মাইরাসে কপালে। তুই তো একটা মেয়েকে লাইক করিসই, আর সেটা তো তনু, তাই না? নাকি আরও কোনো মেয়ে আছে? যদি থাকে বল, আমি গিয়ে তনুকে বলে দিই ভাইয়া একটা মেয়েকে না, 2টা মেয়েকে লাইক করে। ভাইয়ার দিকে জিজ্ঞাসা চোখে তাকালাম। চুপ। ভাইয়া আমার মুখটা চেপে ধরল।
বোন আমার, তুই অনেক বলছিস, কষ্ট করে তোকে আর কিছু বলতে হবে না। কি বললাম বুঝতে পারলি? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, বুঝতে পারছি। ভাইয়া আমাকে ছেড়ে দিল, এখন আমি যাই। হুম। মাথায় একটা বুদ্ধি এলো, এই সুযোগ ভাইয়ার কাছ থেকে টাকা নেওয়ার। তাই আমি জায়গাতে দাঁড়িয়ে রইলাম। কিরে যা। যাব, আমার পারিশ্রমিক দিয়ে দিলেই আমি চলে যাব। আমি যে এত কষ্ট করে কাউকে কিচ্ছু বলবো না, তার একটা পারিশ্রমিক আসে না। ভাইয়া 500 টাকা দিল। বোন, এবার তো আমার পিছু ছেড়ে দে। ওকে, এত করে যখন বলছো ভেবে দেখবো। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করতেই মনে হলো কেউ যেন ডাকছে মেঘমালা বলে। মেঘমালা, মেঘ, বাহ, মিলে গেছে নাম দুটো। ছি ছি, আমার মাথায় মাঝে মাঝে কী সব যে আসে। আমি তো আফনাদকে ভালোবাসি, আমি ওই মেঘের থেকে দূরে থাকবো। আব্বু এসব পছন্দ করে না, তাই যত সেফ থাকবো ততই ভালো। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। এখন কলেজে আর মেঘকে দেখা যায় না, তবে রিশাদ ভাইয়া নিয়মিত দেখা পাওয়া যাচ্ছে। মজার একটা মানুষ, কথা বললে ভালোই লাগে। একদিন কলেজ থেকে এসে বিকালে একটু রেস্ট নিয়েছিলাম, সাথে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছি। হঠাৎ আম্মু রুমে এসে আমাকে টেনে তুললো আর কান থেকে ইয়ারফোন খুলে ফেললো। অনেকটা বিরক্তই হলাম, কিন্তু কিছু বললাম না। দেখলাম আম্মু কেমন মন মরা হয়ে আছে। আম্মুর আবার হঠাৎ করে কি হলো? একবার ভাবলাম জিজ্ঞেস করব, আর একবার ভাবলাম না থাক, হয়তো কিছু হয়েছে। ভাবলাম বড় মামার হয়তো কিছু হয়েছে, উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। আমি মোবাইলটা একপাশে রেখে আম্মুর সাথে মিশে বসলাম। আম্মু আমার মাথায় হাত বুলাতে লাগলো। মা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো তো। কেন? যাও না। আম্মুর মন খারাপ বুঝতে পারলাম, কারণ আম্মুর যখন মন খারাপ থাকে সবাইকে আমাকে তুমি করে বলে, এছাড়া তুই বলে। তাই কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। আম্মু খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর উঠে চলে গেল। কিছুক্ষণ পর একটা শাড়ি নিয়ে আসলো। আম্মু, কোথাও যাবে নাকি? না। তাহলে শাড়ি আনলে কেন? তুমি পরবে? কি? আমি শাড়ি পরবো কেন? আমি একদম শাড়ি পছন্দ করি না। কেন আম্মু? তুমি জানো না আমার শাড়ি পরতে ভালো লাগে না। ভালো না লাগলেও পরতে হবে। আম্মু শাড়িটা আমার হাতে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু শাড়ি কিভাবে পরবো? আমি তো শাড়ি পরতেই পারি না। আম্মু, আমি তো শাড়ি পরতে জানি না। আম্মু দরজার কাছে চলে গিয়েছিল, আমার কথা শুনে আমার কাছে এলো। শিখে নিও। আম্মু আমাকে শাড়িটা পরিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখলাম। শাড়ি পরলে যতটা খারাপ দেখাবে ভেবেছিলাম ততটা খারাপ লাগছে না। আম্মু, কি হয়েছে বলো প্লিজ। তোমাকে আজ দেখতে আসছে। দেখতে আসছে মানে কি? আমি কি কোরবানির ঈদের গরু ছাগল নাকি যে পছন্দ হলে জবাই করে দিবে? অনেকটা তাই। যদি তোমাকে পছন্দ হয় তাহলে একেবারে বিয়ের তারিখ ঠিক করে ফেলবে। বাহ, আমাকে তো কেউ কিছুই বললো না। আমি এখন বিয়ে করব না। আম্মু, তুমি তো আমাকে কিছু বলোনি, আর এখন এসব কেন করছো? তুমি না করে দাও। আমি না করলে কে শুনবে? তোর আব্বু যখন বলেছে তখন যেতেই হবে। আমার রুম থেকে চলে গেল। বুঝতেই পারছি না আমার সাথে কি হচ্ছে এসব। মানে আমি স্বপ্ন দেখছি, জেগে গেলে সব ঠিক হয়ে যাবে। না, আমি স্বপ্ন দেখছি না। আমার কি হবে এখন? আপনাদেরকেই বা আমি কি বলবো? আরে শুধু শুধু টেনশন করছি। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। হয়তো আমাকে তাদের পছন্দ নাও হতে পারে। সো রিল্যাক্স। আমি হাঁটতে চেষ্টা করলাম, 3-4 বার পরে যেতে যেতেও পড়লাম না। শাড়ি পরে হাঁটা যায় নাকি? আস্তে আস্তে একটু হাঁটতে পারছি। মনে হচ্ছে জীবনে প্রথমবার হাঁটা শিখছি। কোনো সাজগোজ করিনি। সাজগোজ করলে পরে যদি আবার পছন্দ হয়ে যায়, এমনিতেই ভালো। একটু পর আম্মু এসে আমাকে নিচে নিয়ে গেল। খুব ভয় হচ্ছে, টেনশনে হাত পা ঘামতে শুরু করে দিয়েছে। আমি শাড়িতে বারবার হাত মুছছি। আমার সামনে একজন মধ্যবয়সী মহিলা, একটা মেয়ে আর একজন মধ্যবয়সী লোক বসে আছে। ওরা কেউ কিছু বলছে না, শুধু দেখছে। ওরা নিজেদের মধ্যে কি নিয়ে যেন কথা বলছে। আর ওই মেয়েটা কাকে যেন বারবার কল দিচ্ছে।
একটু পর কলিং বেল বাজতে লাগলো। আম্মু উঠে গিয়ে দরজা খুলে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। খুব ভয় হচ্ছে, কি বলবে ওরা কে জানে। এবার 3 জন নয় 4 জন মনে হচ্ছে। আরেকজনের কণ্ঠটা কেমন জানি শোনা শোনা লাগছে। আমি আস্তে আস্তে মাথা তুলে ওদের দিকে তাকালাম। ওই লোকটাকে দেখে আমার চোখ তো ইয়া বড় বড় হয়ে গেছে। মেঘও মনে হয় আমাকে মাত্রই দেখলো। ওর ঠোঁটগুলো নড়ে উঠল, মনে হয় মেঘমালা শব্দটাই উচ্চারণ করেছে। ওই বেচারাও অবাক। যাক, বাঁচা গেছে। এই ছেলের আমাকে পছন্দ হবে না, আমি 2000% শিওর। তারপর যেন কি ইশারা করলো। ওই মেয়েটার নাম তাহলে বৃষ্টি। বৃষ্টি উঠে গিয়ে মেঘের পাশে বসলো, কি যেন কথা বলল। তারপর এসে আবার ওই মহিলার পাশে বসলেন। মা, ভাইয়ার পছন্দ হয়েছে। বৃষ্টির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি? ওই আন্টি তো অনেক খুশি। উনি আম্মু আর আব্বু দুজনকে বললেন যে ওনাদের নাকি আমাকে পছন্দ হয়েছে। তারপর আমার কাছে এসে বসলেন, আমার হাতে একটা আংটি পরিয়ে দিলেন। আম্মু ইশারা দিয়ে বললেন সালাম করতে। আমি আঙ্কেল আর আন্টিকে সালাম করে নিজের জায়গায় বসে পড়ছিলাম, কিন্তু আম্মু ইশারা করলো মেঘকে সালাম করতে। আব্বু না থাকলে হয়তো সালাম করতাম না, কিন্তু এখন করতেই হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও গিয়ে সালাম করলাম। সালাম করে ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ে গেল। মেঘ ভ্রু নাচিয়ে বলল, উফ, বিরক্তিকর। তারপর আমি রুমে চলে গেলাম। আমার সাথে বৃষ্টিও আমার রুমে এসেছে। সেই মেয়েটা আমাকে এখন থেকে ভাবি ডাকাডাকি শুরু করে দিয়েছে। ভালো লাগছে না কিছু। ভাবি, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। আমি বৃষ্টিকে দেখলাম, বৃষ্টিও আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তোমার মোবাইল নেই নাকি? আমি করব ভাবছিলাম, আরেকবার ভাবলাম দিয়েই দিই। নাম্বার দিলাম। বৃষ্টি একটু হাসলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। নিচ থেকে আম্মু ডাকছে, আমরা নিচে গেলাম। ওরা এখন চলে যাবে। যাওয়ার আগে আন্টি আর বৃষ্টি আমাকে জড়িয়ে ধরলো। ওরা চলে যেতে আমি রুমে এসে দরজা লক করে দিয়ে কাঁদতে লাগলাম। আমি আপনাকে কি বলবো, ওই কথা শুনে কি করবে কে জানে। আমায় খুব ভালোবাসে তো কিছুই মাথায় ঢুকছে না। মোবাইলে নোটিফিকেশন টোনটা বেজে উঠলো। নিশ্চয়ই আপনার টেক্সট করছে। আমার ওকে জানাতে হবে এই বিষয়টা। জানিও কিছুই করতে পারবে না, ওর তো এখনো পড়ালেখাই শেষ হয়নি। যদি শেষ হতো তাহলে আব্বুর সামনে আনতে পারতাম। মোবাইলটা হাতে নিলাম, 16টা মেসেজ করেছে। ওই রিপ্লাই দিবা না বাসায় আসবো? আরে কি হয়েছে, কিছু তো বলো। এখন রিপ্লাই না দিলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি? যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দাও না। এ লাস্টবার, আর ভুল হবে না। এটা আফনাদ একটু আগে পাঠিয়েছে। আমি আফনাদকে কি লিখবো বুঝতেই পারছি না। অবশেষে লিখলাম, আফনাদ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজ ছেলেরা দেখতে এসেছিল, আমি আংটি পরিয়ে গেছে। মেসেজটা সেন্ড করলাম। ক্ষণিক্ষণ পর আরেকটা মেসেজ আসলো। নাইস জোকস, আরেকবার এমন জোকস করলে তোমাকে খুন করে ফেলবো। ধুর, আফনাদ তো আমার কথা বিশ্বাসই করলো না। ভাবছে আমি মজা করছি, কিন্তু আমি তো সিরিয়াসলি বলছি। আফনাদ, আমি মজা করছি না। মেসেজটা সেন্ড করলাম। আর একটু পর আবার একটা মেসেজ আসলো। সত্যি তুমি এই টাইপের মজা করার অভ্যাসটা আর পাল্টাবে না। আচ্ছা, পরে কথা হবে, বাই। আমি আফনাদকে পাঠানোর জন্য আরেকটা মেসেজ লিখলাম। একবার ভাবলাম পাঠাবো, পর মুহূর্তে আবার ভাবলাম এখন পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ ও আর রিপ্লাই দেবে না। আরেকবার কালকে রিপ্লাই দিবে। এমনই হয়ে আসছে গত 1 বছর ধরে। একটা নির্দিষ্ট সময়ে কথা হয় আমাদের। লেখাটা মুছে দিলাম, চোখে পানি টলমল করছে। আফনাদ কোনো সময় আমাকে বোঝে না। যেদিন বুঝবে সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। মোবাইলটা বিছানায় রেখে বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম। একটা কোনায় গোলাপ ফুলের গাছ। এটা আফনাদ আমায় দিয়েছিল। যখন দিয়েছিল তখন বলেছিল, এটাতে যখন গোলাপ ফুটবে তখন ভাববে এই গোলাপটা আমি দিয়েছি। গোলাপ গাছটার কাছে গেলাম। এখন আর গোলাপ গাছটায় ফুল ফোটে না। গোলাপ গাছের আর একটু কাছে যেতেই মোবাইলটা বেজে উঠল। আবার কে কল দিল। রুমে গিয়ে মোবাইলটা হাতে নিলাম। স্ক্রিনে ভেসে ওঠার নাম দেখে অনেকটাই চমকে গেলাম। আফনাদ কল দিয়েছে। ও তো একবার বাই বলার পর আর কখনো কল দেয়নি, কিন্তু আজ। যাই হোক, রিসিভ করে কানের কাছে ধরলাম। অথই, হুম। তুমি একটু আগে যা বলেছ সবটা মজা করে বলেছো, তাই না? উফ,
এই ছেলেটা সব সময় কেন ভাবে যে আমি মজা করছি? আমার কোনো কথাই কেন সিরিয়াসলি নেয় না বুঝি না। কি হলো বলো? না, আমি মজা করে বলিনি। না মানে? তখন যা বলেছি তা কেটে দিল কথাটা শেষ করার আগেই। এই মানুষটার কাছে আমার কোনো কথা শোনার কোনো টাইমই নেই, তবুও কেন জানি তাকেই ভালোবাসি। আমি ওই মেয়েকে বিয়ে করব না, কিন্তু কি করে বিয়ে ভাঙবো? আমাকেই কিছু করতে হবে। রুমের লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম, কম্বল দিয়ে ভালো করে মুড়ে শুয়ে আসি। ঘুম তো আসছেই না। এই ঘুমের আবার কি হয়েছে? টেনশন, খুব টেনশন হচ্ছে। কতক্ষণ হলো শুয়ে আছি জানি না, হঠাৎ শুনলাম আম্মু দরজা ধাক্কাচ্ছে। আমি কম্বল থেকে মাথাটা বের করলাম। কি হয়েছে, ডাকছো কেন? খেতে আয়, তোর আব্বু বসে আছে তোর জন্য। কি জানি কেন আমার খুব হাসি পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে। আমার জন্য নাকি বসে আছে, আমার জীবনটা শেষ করে দিয়ে এখন আদর দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। আমি খাবো না, পেট ভরা। সেই কখন খেয়েছিলি, এখন তোর পেট ভরা, কি খেয়েছিস? দরজা খোল বলছি। আমি এখন দরজা খুলতে পারবো না, শুয়ে পড়েছি। তুমি যাও, আমার ক্ষুধা লাগলে আমি খেয়ে নিব। তুই দরজা খোল তো। আমি না করছি তো, এখন দরজাটা খুলবো না, যাও তো এখন। অনেকটাই বিরক্তি নিয়ে কথাটা বললাম। আম্মু চলে গেছে মনে হয়, কিন্তু দরজার বাইরে মনে হচ্ছে এখনো কেউ দাঁড়িয়ে আছে। একটু পর আবার আমাকে ডাকবে, তবে এবার আম্মু নয়, আব্বু ডাকছে। আমি কোনো কথা বললাম না, ডেকেই চলছে। অবশেষে গিয়ে দরজা খুলে দিলাম। আব্বু আমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো। কখন থেকে ডাকছি, কি করছিলে? কি বলবো এখন, দরজাটা না খুললেই পারতাম। ওই আমি গান শুনছিলাম তো, তাই শুনতে পাইনি, ইয়ারফোন লাগানো ছিল। আব্বুর মনে হয় আমার কথাটা বিশ্বাস হয়নি, আমাকে কেমন যেন অবিশ্বাসের চোখে দেখলো। যেটা তুমি করতে পারো না সেটা না করলেই পারো। এখন চলো, খেতে যাবে। আমার মুখ থেকে না শব্দটা বেরোতে গিয়েও বেরোলো না কেন জানি। আব্বুর পিছু পিছু গিয়ে টেবিলে বসে পড়লাম। খেয়ে দিয়ে উঠে চলে এসেছি চুপচাপ। আব্বু আর পরে কিছু বলেনি। রুমে এসে হঠাৎ খেয়াল করলাম হাতে সেই আংটিটা এখনো আছে। আংটিটা খুলেই ফেলেছিলাম, কিন্তু কেন জানি খুলতে পারলাম না। থাক, পরে না হয় খুলে নেব। শুয়ে পড়লাম বিছানায়। অমনি চোখ থেকে কয়েক ফোঁটা পানি বালিশে পড়ল। কখন যে চোখ লেগে গিয়েছিল মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি প্রায় 8টা বেজে গেছে। প্রথমে ভাবলাম কলেজে যাব না, আর একটু ঘুমাই, কিন্তু পরে আবার ভাবলাম কলেজে যাই, বাড়িতে বসে কি করব। তাই উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে গেলাম। এখনও অনেকটা সময় আসছে, তাই রুমে বসে ভাবছি আমি এখন কি করব। রুম থেকে বেরোতেই আম্মুর সাথে দেখা। কি রে, কই যাচ্ছিস? তনুর বাসায় যাব, তারপর ওইখান থেকে কলেজে যাব। তুই কলেজ যাবি? আম্মুকে দেখলাম, এই কথাটা কেমন জানি লাগলো আমার কাছে। আম্মুকে আর কিছু বলতে দিলাম না। বাসা থেকে বেরিয়ে তনুর বাসায় গিয়ে ওর রুমে ধপ করে বসে পড়লাম। কি রে, কি হয়েছে? আজ মহারানী আমার বাসায় চলে আসলেন যে? আমার পাশে বসে তনু আমার হাতটা নিয়ে আংটিটা দেখছে। বা, আংটিটা তো খুব সুন্দর। এটা তো তোর হাতে কোনোদিন দেখিনি। নতুন কিনলি বুঝি? না, এটা কিনিনি, আংটিটা দেখতে দেখতে বললাম। তাহলে? এটা কালকে পরিয়ে দিয়ে গেছে। কে? আপ? না, ও নয়, মেঘ। আমি তনুকে কথাটা শেষ করতে দেইনি। তনু আমার দিকে হা করে তাকিয়ে আসে। ওই কি বলছিস দাদা, তোর মাথা পুরাই গেছে। আমার মাথা ঠিকই আছে, আর যা বলছি সেটাও ঠিকই বলছি। কালকে একজন আমাকে দেখতে এসেছিল, পছন্দ হয়ে গেছে, আংটি পরিয়ে গেছে, আর সেই একজনটাই হলো মেঘ। মানে কি? তোর কোনো মতামত জানতে চাইলই না আঙ্কেল আন্টি? কিরে, এখনো বসে আছিস? দেরি হয়ে যাচ্ছে তো। তনু আমাকে কিছু হয়তো বলতে চাইছিল, কিন্তু আমার একদম ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে। তনু রেডি হলে আমরা দুজনে একসাথে কলেজে গেলাম। ক্লাসের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো মেঘ বসে আছে। মনে হলো এক্ষুনি ওকে বলে দেওয়া উচিত যে আমি এখন বিয়ে করতে চাই না, আর সবচেয়ে বড় কথা আমি অন্য কাউকে ভালোবাসি। আমি ক্লাসের দিকে না গিয়ে মেঘের কাছে যাওয়ার জন্য পা বাড়ালাম। ওর কাছাকাছি যেতেই কোত্থেকে রিশাদ এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ এগিয়ে দিল।
আমি তো কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে। আমার পিছনে তনু দাঁড়িয়ে আছে। এতক্ষণে প্রায় অনেকেই আমাদের দেখছে। মেঘের নজরও আমাদের দিকেই। রিশাদ ভাইয়া, কি হচ্ছে? ওঠো। আই লাভ ইউ। আই ডোন্ট লাভ ইউ। এবার উঠে পড়ো, সবাই দেখছে। ঐথি, আই লাভ ইউ, প্লিজ প্লিজ। এমনিতেই মন খারাপ, তার উপর আর একটা উটকো ঝামেলা। উফ, হঠাৎ করে এইসবের ভূত ওর মাথায় ঢুকলো কেন? ঐথি, সবাই দেখছে, কিছু বলো।